জয় শ্রীরাম, জয় হিন্দ। বলুন। বলছি যে আজকে এসএসসি পরীক্ষা হলো এবং এই পরীক্ষায় মানে অনেকে অনেক রকম অভিযোগ করছে। তাদের মধ্যে হচ্ছে কেউ কেউ বলছেন যে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র নাকি আগেই ফাঁস হয়েছে। আবার অন্যদিকে কেউ কেউ বলছে যে এসএসসি পরীক্ষায় নন বেঙ্গল মানে বাঙালিদের তুলনায় নন বেঙ্গলিদের বেশি। এটা নিয়ে কি কি বেশি? বলবেন? মানে কি বেশিটা কি? নন পরীক্ষার্থী? বেঙ্গলিদের ভিড় বেশি, মানে পরীক্ষার্থী বেশি। তো আমাদের ভারতবর্ষের মধ্যে আজকে বাংলা যে ঐতিহ্য বহনকারী একটা রাজ্য ছিল, সেই ঐতিহ্য তো হারিয়ে গেছে। যে রবীন্দ্রনাথের বাংলা, জীবনানন্দের বাংলা, সোনার বাংলা, সেই বাংলায় পড়াশোনার কালচার কোথায়? শুধু ডিজে দেব কোথায় আসছে, আপনার ঘাটাল মাস্টার প্ল্যান পুরোপুরি ফেল করে একটা শিক্ষার জায়গা মানে পুরোপুরি নষ্ট করে দিয়ে, মানে আমার বলতেও খারাপ লাগছে, কিছু মনে করবেন না। এরা তো পুরোপুরি নাচানাচি ডিজে কালচার হয়ে গেছে বাঙালির কালচার। বাঙালি হাতে যে বাঙালি পেন, কালচার, লেখাপড়া, পড়াশোনা, গান বাজনা, না মানে সমস্তটা শিল্পকলার আঁতুড়ঘর ছিল বাংলা। সেই বাঙালির ফল্ট এটা। বাঙালিদের মধ্যে শিক্ষার যে অভাব, তাদের শিক্ষা নয়, বরঞ্চ এই যে ডিজে গান বাজিয়ে মদ্যপ নাচ, এই যে সরস্বতী পুজো দুর্গা পুজোয় মদ খাওয়ার কালচার, এই কালচার তো বাঙালির কোনোদিন ছিল না দাদা। আজকে বাঙালি এই কালচার হোল্ড করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নন বেঙ্গলি পরীক্ষার্থীরা, তাদের মধ্যে আপনি দেখুন আইএস কটা পাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে? ইউপিএসসি পরীক্ষা আইএস আইপিএস কটা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে? কেন হচ্ছে না? হোয়ার বেঙ্গল ইজ হেডিং টুয়ার্ডস, এটা তো মানে বোঝার ব্যাপার অবশ্যই রয়েছে। আর এটা টেন্টেড আনটেন্টেড এর পার্থক্য, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট বারবার গাইডলাইন্স দিয়েছেন। সুপ্রিম কোর্ট মনিটরড ভাবে বলেই তো দিয়েছেন সুপ্রিম কোর্ট যে আমরা ছাড়ছি না। আমরা এত সহজে, আপনারা ভাববেন না যে আমরা এতটা ইজিলি ব্যাপারগুলোকে ছেড়ে দিচ্ছি। মাননীয় সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছেন যে আমরা কমপ্লিট মনিটর করছি এবং ক্লোজ ভাবে উই আর মনিটরিং দ্য এসএসসি এক্সামিনেশন। এবং আমরা প্রতিটা পদক্ষেপ এসএসসি কি করছে না করছে, কিভাবে রিক্রুট করছে থেকে শুরু করে এরপরে প্রতিটা পরীক্ষার যে প্রসেস, মানে এরপরে ধরুন ইন্টারভিউ ফাইনাল, তারপরে ইন্টারভিউ নেওয়া, মানে প্রতিটা অংশে সুপ্রিম কোর্ট কিন্তু ইন্টারভেন করে বসে আছে, কারণ করতে হয়েছে তাকে। তো সেই ক্ষেত্রে আমরা কোর্টের ওপর পুরোপুরি আস্থা রাখছি। আর বাঙালিরা তো, যারা আজকে চুরি করে ধরুন মানে টাকা দিয়ে পরীক্ষাটা দিল, একরকম মানে যাকে বলে যে চুরি টাকা যারা দিল তারাও চোর, যারা নিল তারাও চোর। তাহলে বোথ পার্টি যেখানে চোর, তারা আর নতুন করে পরীক্ষা দেওয়ার কথা অনেকেই ভাবেননি। সেই কারণে আর বাংলায় ওয়ার্ক কালচারটা পুরোপুরি টাকা দিয়ে চাকরি পাওয়ার কালচার সেট হয়েছে বাংলায়। আর ম্যাক্সিমাম হচ্ছে ব্লগার, আপনি দেখছেন হয়তো আজকে চাকরি কোথায়? ইউটিউবে ব্লগিং করে মানে ছাত্রছাত্রীরা আজকে ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, এক্সকারশন যাচ্ছে, সেই ছবি ভিডিও দিয়ে কিন্তু তাদের চলছে, মানে কাজ বলতে সেটা তাদের জীবিকা। আর একদমই যারা একদমই ঠিক। বাঙালিরা পরীক্ষা দিচ্ছে তারা তো ক্রাইটেরিয়া ফিল করেই বসছে, তাই না? আর বেঙ্গল ইজ নট অনলি ফর, মানে বাঙালি, যেটা বাঙালিকে আশ্রয়, বাঙালি চলে যাচ্ছে বাইরে, পরিযায়ী শ্রমিক চলে যাচ্ছে বাইরে, কেরালায় চলে যাচ্ছে, ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে, বাংলার আইটির শিক্ষিত যুবক যুবতী, তারা সবাই সার্ভ করছে তামিলনাড়ু, চেন্নাই, তারা সার্ভ করছে অন্য স্টেটকে। সর্বোপরি তবু তো অন্য স্টেটকে সার্ভ করছে, তবু একরকম বলার মতন ভাষা রাখে। সবচেয়ে লজ্জার নপুংসকতার সরকার প্রমাণ পায় বারে বারে, বাঙালিকে চলে যেতে হচ্ছে বিদেশে, দেশ ছেড়ে, কারণ চাকরি নেই বলে, মানে পশ্চিমবঙ্গে চাকরি নেই বলে তারা বিদেশ যাচ্ছে। ওয়ার্ক ফিল্ডে এই জায়গাগুলোতে তো সেক্টর প্রচুর বেড়েছে। অল ওভার ইন্ডিয়ায় তো বাংলা ছাড়া সেক্টর, তাই জন্যই নেই আজকে আইটি কর্মরত, মানে চাকুরেরা, বা আজকে আপনি যদি বলেন ডাক্তাররাও, তা ডাক্তাররা বাইরে চলে যাচ্ছে। আপনি জানেন বেঙ্গলে আপনার দেখুন আজকে মানে সবচেয়ে বড় খারাপ সিস্টেম হচ্ছে মেডিকেলের। আপনি আরো জানেন যে একটা মেডিকেল কাউন্সিলে রেজিস্টার হলে কোন একটা ডাক্তার যে কোনো জায়গায় মানে ডাক্তারি করতে পারে অল ওভার দা ইন্ডিয়া। যেমন উই আর দ্য সেম টু, মানে আমরা অ্যাডভোকেসি করতে পারি অল ওভার ইন্ডিয়া। বেঙ্গলের জন্য নতুন নিয়ম হচ্ছে বেঙ্গলের সঙ্গে মেডিকেল কাউন্সিল বোর্ডে অ্যাসোসিয়েশন থাকতে হবে, তবে সে বেঙ্গলে ডাক্তারি করতে পারবে। মানে এটা কতটা মানে লজ্জার, মানে গোটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের জন্য যা নিয়ম, বেঙ্গলের ক্ষেত্রে সবসময় ডিফার করছে বেঙ্গল। আর সবচেয়ে বড় কথা, হসপিটাল কোথায়? বেঙ্গলে হসপিটাল, আজকে নার্স, সবচেয়ে কর্মসংস্থান কম, ডাক্তাররা চলে যাচ্ছে বাইরে। তাহলে এইটাই তো আজকে বেঙ্গলের স্ট্রাকচার, এটা তো লজ্জার আমাদের। দিদি, আপনি বলছেন যে নার্স নেই, হাসপাতাল নেই,
এখন তো শোনা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুয়ারে হাসপাতাল পৌঁছে দেবে, মানে অ্যাম্বুলেন্স পৌঁছে দেবে, সেখানে নাকি ডাক্তার থাকবে, সমস্ত চিকিৎসা হবে। 26-এর আগে তো দাদা দুয়ারে কিছু পৌঁছাতে হবে। তারা যে এত কাটমানি দিয়েছে, মানুষকে যে কাটমানিতে কালচারে অভ্যস্ত করেছে, 1,10,000 টাকা এখন করে দিচ্ছে আপনার দুর্গাপুজোর প্যান্ডেল করানোর জন্য। মানে মানুষের টাকা নয়ছয় করছে, তছরূপ করছে। রাজ্যের যে ঋণটা, সেটা কেন্দ্রের কাছে কতটা বাড়ছে, ইকোনমিক্যালি আমার দেশ পিছিয়ে যাচ্ছে। বাঙালির কি চাই? 20,000 টাকার একটা চাকরি। ব্যবসা সে করবে না, সে চপমুড়ি শিল্প করবে আর ভাতা নেবে। ভাতা নিবে বলেই তো আজকে কেন্দ্রের যে রাশনের দামি চাল এবং যে দামি ডালটা, সেটা কিন্তু কমপ্লিটলি পাচ্ছে না। রাজ্যের মানুষরা পাচ্ছে না। কেন পাচ্ছে না? তার কারণ সেই টাকাটা তারা ভাবছে আমরা ফ্রিতে পাচ্ছি মমতা ব্যানার্জি মহাশয়ের থেকে। তা তো নয়, দিচ্ছে কেন্দ্র। আর সেটাকে ডাইলিউট করে ওই চালগুলো বিক্রি করে দিচ্ছে, চাল চুরি হয়ে যাচ্ছে, দিয়ে ব্যবসা করছে রাজ্যের নেতা মন্ত্রীরা, এমএলএ এমপিরা ব্যবসা করছে। আর আমাদেরকে ভাঙা চাল, যে ডাল মুসুরি, সেগুলো না দিয়ে কোন রকমে সেই মানে মানে কি বলবো, মানে নোংরা মিশ্রিত যে ডাল, সেগুলো রাসায়নে দিয়ে দিচ্ছে। আর বাঙালি ভাবছে যে আমাদের এখানে অন্ন সংস্থান হবে, শিল্প সংস্থান হবে। কোনো শিল্প নয়, চপমুড়ি হচ্ছে শিল্প। নতুন আমাদের জানা যাচ্ছে একটা শিক্ষিত আচ্ছা ছেলে দিদি, মেয়ে। দিদি একটা তাহলে কথা বলছি যে মাননীয় ফ্যামিলি মেম্বাররা কেন আজকে চপমুড়ি বেচে না? মাননীয় ফ্যামিলি মেম্বাররা কেন তাহলে আজকে চপমুড়ি শিল্পটা করেন না বলুন? মাননীয় যে দুয়ারে নাকি বলছে দুয়ারে স্বাস্থ্য দিচ্ছেন, স্বাস্থ্যসাথী কার্ড কোন স্বাস্থ্যসাথী কার্ড? যে স্বাস্থ্যসাথী কার্ডটা অর্ধেক বড় বড় হাসপাতালে অ্যাপ্লিকেবলই নয়, এলিজিবলই নয়, সেই ক্রাইটেরিয়া ম্যাচই করে না স্বাস্থ্যসাথী কার্ডের, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, কোন দুয়ারে উনি শিক্ষা এবং যে স্বাস্থ্যের কথা বলছেন দিচ্ছেন? যে স্বাস্থ্যে পুরোপুরি জাল ওষুধ কারবার, যেটা পলিটিক্যাল মার্ডার হলো আমাদের অভয়ার রেপ এবং মার্ডার। কারণ সে পলিটিক্যাল রেপ, কারণ সে সবটা জানতো সরকারের দুর্নীতি, জাল ওষুধের দুর্নীতি। সেকেন্ড, থার্ড, আজকে সালাইন কাণ্ডে এত এত মাইনরিটি ভাই বোন থেকে শুরু করে সমস্ত হিন্দু মুসলমান নির্বিশেষে আমাদের বোনেরা ভাইয়েরা মৃত্যুবরণ করছে শুধুমাত্র ওষুধের দুর্নীতির কারণে। হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্যাট? তাহলে কিভাবে দুয়ারে স্বাস্থ্য দিচ্ছেন? 3 নাম্বার পয়েন্ট বললাম, এবার 4 নাম্বার পয়েন্টে আসছি। কিভাবে আসবে? পয়েন্টটা কিভাবে আসবে যেখানে এখানে শুধুমাত্র কিন্তু ধর্মের নামে রাজনীতি হচ্ছে? দুর্গাপূজায় কত বড় প্যান্ডেল, আলোকসজ্জা, মানুষের পেটে ভাত জুটলো না জুটলো ইম্পর্টেন্ট নয়। দুর্গাপুজো বাঙালির আবেগ, তার জন্য আমি আবার বলবো আবেগটাকে আলোকসজ্জা দিয়ে কিন্তু ম্যাচ করানো যায় না। এটা ধর্ম নিয়ে ছিনিমিনি খেলা, আর কিছু নয়। আজকে মসজিদ তৈরি হবে, সেইখানে টাকার বেশি দরকার নাকি হাসপাতাল ডাক্তারের দরকার? আরে হাসপাতালই নেই, শিক্ষার পরিকাঠামোটাই নষ্ট হয়ে গেছে। ওষুধ আপনি খাবেন কি, সেটা জাল। সমস্ত জায়গায় জাল ওষুধের কারবার। নার্স নেই, ডাক্তার বাইরে চলে যাচ্ছে, এখানে কর্মসংস্থান নেই। ডাক্তার যে ডাক্তারিটা করবে, আমাদের রাজ্যের জন্য ডাক্তার দরকার, উপযুক্ত শিক্ষা ব্যবস্থা দরকার, তথা আমাদের উপযুক্ত স্বাস্থ্য ব্যবস্থাটাও দরকার, যাতে আমরা বাঁচতে পারি প্রপার ওয়েতে। গরিব মানুষ কোন জায়গায় কি, গরিব মানুষের জন্য স্বাস্থ্য ব্যবস্থা আছেটা কি? স্বাস্থ্যসাথী কার্ডের যে অর্ধেক জায়গায় কোনো রকম গ্রাউন্ড নেই, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে না। তা মাননীয় দুয়ারে স্বাস্থ্যটা দেবেন কিভাবে? ডাক্তার নার্স অ্যাপয়েন্ট করবেন না, হসপিটাল খুলবেন না, স্বাস্থ্য ব্যবস্থাটাকে ব্রড করবেন না, উনি শুধু দুর্গাপুজোয় খরচ করবেন মানে কি? মানে সেটাও খরচ নয়, সেটা সুড়সুড়ি করা, সুড়সুড়ি দেওয়া, আবেগে সুড়সুড়ি দেওয়া, তার বাইরে কিছু নয়। কিভাবে দুয়ারে স্বাস্থ্যটা হবে বলুন তো? হওয়া তো সম্ভব নয়। দিদি বলছি যে এই আমাদের পাড়া আমাদের যে সমাধান, এটা তো কলকাতা হাইকোর্ট থেকে আটকে গেছে, এবং তা কলকাতা হাইকোর্টের বিচারপতি বলে দিয়েছেন যে এই ধরনের প্রকল্প করা যাবে না। এবং এটা কোথা থেকে টাকা আসছে, এত টাকা কোথা থেকে আপনি পাচ্ছেন, সরকারকে মানে উত্তর দিতে এই হবে। পাড়ায় পাড়ায় সমাধান কথাটা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, পাড়ায় পাড়ায় যে সমাধান, দশ হ্যাঁ। লক্ষ টাকা করে, সেটা হুম। সেটা তো আটকে গেছে, এবং সেটাকেই ঘুরিয়ে কি হুম। এই ধরনের একটা প্রকল্প আনার চেষ্টা করছে মমতা ব্যানার্জি? হ্যাঁ, অবশ্যই। এই দুয়ারে স্বাস্থ্য পৌঁছে যাবে, নার্স কোথায় বাড়িতে পৌঁছে যাবে বলছেন? দেখুন, ওনার পক্ষে মানে সেই গল্পে গরু গাছে ওঠে, আমরা একটা কথা প্রবাদ পড়েছি না বাংলায়, সেটা ওনার পক্ষে সবই সম্ভব বলা। এখন 26-এর আগে অনেক নতুন নতুন প্রকল্প হবে। আসলে মেন ব্যাপারটা কি বলুন তো, এই যে কাটমানিটাকে তো কোনোভাবে খেতে হবে। এতগুলো প্রকল্প, মানে এই যে চাকরির দুর্নীতিটাও তো একরকম মানে অলিখিত প্রকল্প ছিল। চাকরি চুরির যে দুর্নীতি বা শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতি, এগুলো তো প্রকল্প। মানে হয়তো মানে ডিক্লেয়ার্ড প্রকল্প নয়, দোজ আর নট ডিক্লেয়ার্ড, বাট আনডিক্লেয়ার্ড, ভেতরে ভেতরে আঁতাত,
এই আঁতাতটাকে চাপা দেওয়ার জন্য কিছু কিছু প্রকল্প সামনে ওনাকে এখন হয়তো দেখাতে হয়েছে। এই পাড়ায় পাড়ায় সমাধান, অবশ্যই কোর্ট সেটা বন্ধ করবে, সেটা নিয়ে আর তাদের কোনো উচ্চবাচ্চা নেই, চুপ। চেপে কিভাবে দিতে পারে আসল ঘটনাগুলো সেটা টিএমসি সরকার খুব ভালোভাবে কিন্তু জানে। আবার একটা নতুন চুরির ওনারা মুড নিয়েছেন, কিভাবে? এই দিস ওয়ে, এই ইন দিস ওয়ে নিউ মোড, যে উনি দুয়ারে দুয়ারে স্বাস্থ্য দেবেন। কিভাবে স্বাস্থ্য দেবেন দুয়ারে দুয়ারে? মানুষের কটা ক্যান্সার পেশেন্ট আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে চিকিৎসা পায়? তাদেরকে চেন্নাই ছুটতে হয় কেন? সিএমসি ভেলোরে ছুটতে হয় কেন? আমাদের রাজ্যের চিকিৎসা ব্যবস্থা এতটা মানে বেহাল কেন অবস্থা? আছেটা কি আজকে দাঁড়িয়ে? তো সেটাই উত্তর দেয় যে মাননীয় একের পর এক ভুলভাল প্রকল্প এবং আঁতাত গড়ার প্রকল্প, যেটা মানুষের অধিকার সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত করার প্রকল্প, তাছাড়া কিছুই নয়। টাকা তো খেতে হবে, মানুষকে দেখাতে হবে, দেখাতে তো হবে আমি অনেক করছি। তার জন্য কেন্দ্রের কাছে কত টাকা ঋণ আছে রাজ্যের দেখার তো দরকার নেই। কে কতটা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, সবচেয়ে বড় কথা রাজ্য শেষ করে দিয়ে চলে যাবে। এরপরে যে সরকার আসবে তার দায়, সেই সরকারকে তখন দায় দিতে সুবিধা হবে। রাজ্য তো এত টাকা ঋণ করেই বসে রয়েছে, সেই ঋণটা মেটাবে কে? এই যে কার টাকায় দিচ্ছেন উনি, এই যে 1,10,০০০ টাকা করে উনি যে পুজোয় দিচ্ছেন, মানে উনি যে অনুদান দিচ্ছেন, আরে কার টাকায় দিচ্ছেন? নিজের পকেট থেকে দিচ্ছেন? তা তো দিচ্ছেন না। ওনার মাইনে থেকে দিচ্ছেন কি? তা তো দিচ্ছেন না। সরকারেরই তো টাকা, আমার আপনার টাকাই তাই চালাচ্ছেন মমতা ব্যানার্জি মহাশয়া দিচ্ছে। বুঝতে পারছেন? মানুষের মধ্যে যদি শিক্ষাই না থাকে, মানুষ আর বুঝবে কি করে কেন্দ্রের লিস্ট কোনটা, রাজ্যের লিস্ট কোনটা? এগুলো তো সকলেরই জানা উচিত। এগুলো শুধু পলিটিশিয়ানরা জানবে, আর যারা ভোটে দাঁড়াবে তারা জানবে, আর যারা ভোট দেবে তারা জানবে না, তারা কাকে ভোট দিচ্ছে তারা জানবে না, তাদের রাজ্যের কি স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার তারা জানবে না, তাদের দেশের ইকোনমিটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তারা কার টাকায় অনুদান পাচ্ছে ভাতা পাচ্ছে সেগুলো তারা জানবে না, অবগত হবে না মানুষ। তা মানুষ অবগত হলে তবেই মানুষ বুঝতে পারবে এই যে দুয়ারে দুয়ারে স্বাস্থ্যের কথা মাননীয় ডিক্লেয়ার করছেন এখন নার্স, তাহলে এগুলো পুরোপুরি ভাঁওতাবাজি। দিদি শেষ প্রশ্ন একটা, যেটা হচ্ছে যে গতকাল শুভেন্দু অধিকারী একটা অভিযোগ করেছিলেন যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং এই প্রশ্নপত্র লোকের কাছে পৌঁছে যাবে, প্রশ্নপত্র সহজ হবে এবং যার ফলে আবার একটা বড় দুর্নীতি হবে, এবং আজকে এসএসসি পরীক্ষা হয়েছে। আপনার কাছে কি এরকম কোনো রিপোর্ট আছে বা কোনো খবর আছে? দেখুন, মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু দাদা তিনি যেটা দেখছেন বলছেন সেটা তার এটাই কাজ। কোনো রাজ্যে ভুল ত্রুটি হলে তিনি কনস্টিটিউশনাল সেই পোস্টে আছেন, সংবিধান তাকে অধিকার দিয়েছে, সাংবিধানিক ভাবে তিনি সেটা বয়কট করবেন, ভুল ত্রুটিটা মানুষের সামনে এনে দেবেন। সংবাদ মাধ্যম মানে আপনারা যেটা ডেমোক্রেসির ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি সেটাকে অবগত করবেন, দ্যাট ইজ ভেরি মাচ কনস্টিটিউশনাল। তার কথার উপরে তো আমি কোনো কথা বলবো না। কিন্তু একটাই কথা, যে বারে বারেই তো প্রশ্নপত্র ফাঁস হয়, বারে বারেই এই টেন্টেড, আরে এসএসসি তো একটা দুর্নীতির আখড়া, এটা তো জেনেই গেছি। সেই দুর্নীতির আখড়ায় কি হঠাৎ করে লোকগুলো কি পাল্টে গেছে? সরকারটা তো একই আছে। এটা তো যে কোনো একটা 5 বছরের বাচ্চা ছেলে মেয়েও কেউ যদি প্রশ্নটা করেন সেও একটা অ্যানালাইজ করে এই কথাটার উত্তর দিতে পারবে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হলো কেন এসএসসি পরীক্ষাটা আজকে? কারা পরীক্ষা দিচ্ছে? সেই বয়স্ক থেকে বুড়ো, মানে যারা আজকে কিন্তু মানে সেইভাবে মানে নিজেদের রাইটটা পেতেই পারলো না, তাদের বয়সটাও বেড়ে গেল, সময়ও চলে গেল, সিলেবাসও চেঞ্জ হয়ে গেল, ইভেন চর্চাটাও সেটা থাকলো না, তারা আজকে পরীক্ষাটা যদি ধরুন দিচ্ছে, তাহলে এসএসসির ভেতরে মানে সর্ষের মধ্যে যে ভূত সেগুলো কি বেরিয়ে গেছে? ভূতগুলো সরকারটা কি বদলানো গিয়েছে, হয়েছে? তো একই সরকারে থেকে এই দুর্নীতিটা হবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আর সেটা হলে স্ক্রুটিনি হবে, সেই মর্মে সেটা ইনভেস্টিগেটিং ডিপার্টমেন্ট দেখবে। তবে হ্যাঁ, মাননীয় জুডিশিয়ারি মানে আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট, তার যেহেতু তত্ত্বাবধানে ব্যাপারটা সবটাই চলছে, এসএসসিও তার মধ্যে থেকেই কাজ করছেন, এবং যার রিপোর্ট দেওয়া সেটা স্টেট দেবে। সেই মর্মে যদি কিছু বিরোধিতা করার, তাহলে ইন্টারভেনার হিসেবে বিরোধিতা করা যেতে পারে। কিন্তু যেখানে সুপ্রিম কোর্ট যেখানে দেখিয়ে নিয়েছেন দেশের সর্বোচ্চ অথরিটি, তার উপরে তো আমরা আর কিছু বলতে পারি না। যেটাই গ্রিভান্স থাকুক না কেন, এখন সুপ্রিম কোর্টের জজ সাহেবদেরকে জানানো ছাড়া কোনো উপায় নেই। এবং তারা যদি মনে করেন সুমোটো কোনো তদন্ত করবেন বা সুমোটো কোনো স্টেপ নেবেন, আর সেই রাইট সবসময় মাননীয় সুপ্রিম কোর্টের হাতে আছে, অ্যাপেক্স কোর্টের। তারা যেটা মনে করবেন সেই মর্মে করবেন। যে দুর্নীতিবাজের পুরোপুরি সরকার, সেই সরকারে থেকে আমরা আর অধিকারের জায়গা সুনিশ্চিত কিভাবেই বা মনে করতে পারি যে প্রশ্নপত্র ফাঁস হবে না বা প্রশ্নপত্রটা একদমই লিকেজ একদমই হয়ে দিদি, যাবে না। আজকে হুম, আজকে বেশিরভাগ যারা পরীক্ষার্থী তারা বলেছেন তাদের ভরসা নেই এই সরকারের ওপর। একদমই তাই, এইটাই তো কথা। থাকবে না এটা তো স্বাভাবিক, তবুও সিস্টেমের মধ্যে থেকে দেখুন একটা ব্যাপার বুঝতে হবে,
যে লোকজন, যে ছেলে মেয়েগুলো আজকে পরীক্ষার্থীরা বললেন যে আমাদের ভরসা নেই এই সরকারের উপর, আমিও বলছি আমারও ভরসা নেই এই সরকারের উপর। কিন্তু দোষটা আমাদেরই, দোষটা আমাদের পূর্ব জেনারেশনের, যারা কিন্তু ভোট দিয়ে এই সরকারকে এনেছেন। আমার ঘরেই টিএমসি কে ভোট দিয়েছে এমন কথা বলছি না, সেটা দেয়নি, কিন্তু সবার ঘর থেকে না পেলে তারা আজকে, পরে তো তারা আজকে ক্ষমতায় এসে এই যে পোলিং এজেন্ট বসে দেবো না, বোমা বারুদের কারখানা করে উড়িয়ে দেবো, যে জায়গায় ভোট হতে দেবো না, আমরা হিন্দুদের ঘরে ঘুম পাড়িয়ে রেখে দেবো, বাইরে হিন্দুদের ভোট দিতে যেতে দেবো না, মাইনরিটিকে আমরা মারবো, যে তোমরা যদি আমাদের ভোট না করো তোমাদেরকে তোমাদের ঘরের ছেলে বউ কেড়ে নেবো। এই যে ব্যাপারগুলো সেটা সরকারটা আসার পরে কিন্তু হয়েছে। কিন্তু সরকারটাকে তো একটা বিশ্বাস ভরসা রেখে মানুষই তো এনেছিল, মানুষের সেখানে দোষ আছে। মানুষকে এটাকে কি বলবো, আমি বলবো এই মাসে এটা একটা সিস্টেম্যাটিক এররটা আজকে হয়েছে, কিন্তু সবার আমার মধ্যে রোপণ হয়ে গিয়েছে এই সরকারটা। একটা মানে বাড়ির বউ সে ভাবছে আমি 2000 টাকা পেলে আমার খুব আনন্দ হচ্ছে, আমি 2000 টাকায়, কেউ বড়লোক বাড়ির বউ ভাবছে আমার 2000 টাকা মেকআপের আইটেমটা তো হয়ে যাচ্ছে, এক্সট্রা আমার একটা ইনকাম হয়ে যাচ্ছে। কিন্তু এটা ইনকাম হচ্ছে না, আলটিমেটলি ভাতার মাধ্যমে আমাদের দেশ যে দুর্বল হয়ে পড়ছে, দেশের যে চারটে পায়ার মধ্যে পায়াগুলো দুর্বল হয়ে পড়ছে, সেইটা বোঝার মতন ক্ষমতা মানুষের থাকছে না। তাহলে যারা আজকে সরকারকে দুষছেন, তারা সরকারটা পরিবর্তন করে এনে যোগ্য জবাব দিন, তাদেরকে সাফার করতেই হবে। আমরা যে সরকারকে চুজ করে এনেছি সেই সরকারের জন্য আমাদের সাফার করতে হবে না? আমরা কি বলতে পারি যে পুলিশ প্রশাসনের দ্বারা আজকে আমরা আজকে এতটা মানে আমাদের অধিকারটা ভুল লুণ্ঠিত, সেই পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেই মাননীয় সরকারের ওপরেই তো একদিন ভরসা রেখেছিল মানুষ, মা মাটি সরকারের এই যে হিড়িক, তাতে সেই হিড়িকে ভরসা রেখেছিল মানুষ। একদিনেই তো কিছু হয়নি, আস্তে আস্তে ধীরে ধীরে থাকতে থাকতে এই সরকার চোর সরকারে পুরোপুরি পরিণত হয়েছে। তাহলে এই সরকারকে ভরসা যখন করেছিল, তখন সরকারকে পরিবর্তনটা করারও মানুষের দায় ছিল যে না 5 বছরের পরে একটা সরকারকে আমরা রাখবো না, চেঞ্জ করব। এটা আমি কোনো পার্টিকুলার পার্টির হয়ে বলছি না, সর্বোপরি আমরা একদম একদম। ভারতবর্ষের একজন নাগরিক, আমরা অ্যাজ এ সিটিজেন আমরা বলছি। সেটা তারা করেনি কেন? সেই পরীক্ষার্থীদেরকে তো সাফার করতেই হবে, সে না দিক তার বাড়ির লোক। একটা জিনিস বুঝবেন, ধরুন আমাদের, এটা আমার কথা না, আমাদের অনারেবল হাইকোর্টের জজ সাহেবদের কথা, যে তিনি নিজে বলছেন, জজ সাহেব আমি নাম উল্লেখ না করে বলছি, যে আপনার কাছে ধরুন কেউ বললো যে আপনি 5টা টাকা দিলে আপনি চাকরিটা পাবেন, বা 5টা টাকা হোক বা 50,000 হোক বা 5 লাখ হোক, তা আপনি ভেবেছেন আমার তো চাকরিটা দরকার, তা আপনি গিয়ে টাকাটা দিয়েছেন। তা আপনি দিয়েছেন সেটাও তো আপনি ভুলই করেছেন। আমরা এবার আপনি বলছেন যে ব্যাপারটা খুব খারাপ। একটা জিনিস বলুন তো দাদা, লাইনে দাঁড়িয়ে আমরা 100 টাকা দিয়ে কাজটা আমরা আগে করিয়ে নিই না, এটা বাঙালির মজ্জায় মজ্জায়, মানে কি বলুন তো, অভিধানে ঢুকে গিয়েছে বাঙালির ডিকশনারিতে। এটা আমি বলতে বাধ্য হচ্ছি। আজকে যদি আপনি মনে করেন না আজ পয়সা দিয়ে এখানে 500 টাকায় একটা কাজ হয়ে যাবে, হয়তো আমি আপনাকে বলছি উদ্দেশ্য করে না, আমিও হতে পারে ভাবতে পারি ঠিক আছে কি আছে, আজ একটা টাকা দিয়ে এটা করিয়ে নেবো, মানে এই যে লাইন ফলো করবো না, এগিয়ে যাব, এই মানসিকতা সবার মধ্যে আছে। যতক্ষণ না আমরা এক হতে পারবো, ইউনাইটেড না হতে পারবো, এবং এই সরকারকে মানে কমপ্লিটলি উচ্ছেদ না করতে পারবো, উৎখাত, ততদিন আমাদের এই সাফারিংসটা করে যেতেই হবে। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে পরীক্ষার্থীদের মনের যে যন্ত্রণা, এটা আমি সমবেদনা জানাই, সত্যিই দুঃখজনক, সত্যি। তবে তাদেরকে এটা মনে করতে হবে, এই যে সিস্টেম্যাটিক যে ফেলিওর, সিস্টেমটাকে বদলাতে হবে। সিস্টেমের বিরুদ্ধে লড়াই করাটা কিন্তু তো সহজ ব্যাপার নয়, এটা কিন্তু মোটেই সহজ ব্যাপার না, একে নে বা দুকে নে কাজটা করা যায় না, জোটে জোটে করতে হয়। সেইভাবে ভাবনা চিন্তাটা পরবর্তী প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মকে সেইভাবে শিক্ষায় শিক্ষিত হতে হবে। তারা শিক্ষা চায় নাকি কাটমানি চায়, তারা স্বাস্থ্য চায় নাকি তারা প্যান্ডেল চায়, মসজিদ চায়, সেটা শিক্ষিত প্রজন্মকে, এটা আমি আমার সমস্ত মাইনরিটি মেজরিটি সমস্ত আমার মানে হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত মানে ভারতবাসীকে বলা কথা, আমাদের রাজ্যকে স্পেশালি রাজ্যবাসীকেই আমি এটাই বলবো, যে আপনারা সরকার বুঝে শুনে নির্বাচন করুন, শিক্ষা বেছে নিন, কাটমানি নয়, স্বাস্থ্য বেছে নিন আপনারা, কোনো মণ্ডপ বা মসজিদ নয়, এটাই। হুম। একদম একদম দিদি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, জয় হিন্দ। ভালো জয় থাকবেন। হিন্দ। জয় হিন্দ।